ওই সময় আমার মনে আছে যে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনে সেই সময় বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের শরীরে লাথি পর্যন্ত দিয়েছিল ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা। তো এটা হলো তার রাজনৈতিক মতাদর্শিক জায়গার যে সে একটা নিপীড়নের পক্ষে অবস্থান নেয়, সে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয় এবং নারীর প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, এবং দেখেন যে গত 2 দিন ধরে যে ঘটনাগুলো ঘটছে তারা এক এক সময় বিষয়টাকে এক একভাবে ব্যাখ্যা দিচ্ছে। তো সেটা আসলে দেখুন, মানে যারা আসলে ধর্মভিত্তিক রাজনীতি করে এবং যারা মনে করে যে তাদের যে লেবাসটা, এই লেবাসটা আসলে মানুষকে ইহকাল এবং পরকাল দুই জায়গায় শান্তি দিবে, এবং তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জিতবে আবার দাঁড়িপাল্লা, তারপরে রোজা পূজা, মানে নানা ধরনের মানে কুফরি কথা, শিরকি কথাবার্তা যারা বলে আসছে এবং সাধারণ মানুষের ধর্মপ্রাণ মুসল্লিদেরকে তারা যেভাবে বিভ্রান্ত করে আসছে, এবং এটার একটা চূড়ান্ত রেজাল্ট হচ্ছে এটা। দেখেন, যখন এই ইস্যুটি ফাঁস হলো বা গণমাধ্যমে আসলো, আমরা গতকালকেই বলেছি যে এই ইস্যুটি নিয়ে ধামাচাপা দেওয়া কিংবা ডাইভার্ট করা কিংবা এটাকে ধরেন যে বিভিন্নভাবে ম্যানিপুলেট করার কোনো সুযোগ নেই, যেহেতু এটা প্রমাণিত সত্য। যদিও এটাকে নানাভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে আমরা দেখেছি। প্রথমে বলা হলো এটা এআই, তারপরে বলা হলো দ্বিতীয় স্ত্রী ইত্যাদি। তো যাই হোক, আমরা আসলে একটা জিনিসের অপেক্ষায় ছিলাম। তিনি যেহেতু একটা রাজনৈতিক দলের সদস্য, সেই দল তার ব্যাপারে আসলে কি স্টেটমেন্ট দেয়, কি সিদ্ধান্ত নেয়, দ্যাট ইজ দ্য মেজর কনসার্ন। আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বাংলাদেশ আয়োজনে, সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে স্খলন, এবং এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য 3 জন সম্মানিত অতিথি আমাদের সঙ্গে আছেন ডক্টর রাকিব আল হাসান, ইয়ুথ লিডার ও রাজনীতি বিশ্লেষক, আরও আছেন ফারুক হাসান, সিনিয়র সহ সভাপতি, গণ অধিকার পরিষদ, এবং আছেন ফেরদৌস হাসান উজ্জ্বল, সাবেক সভাপতি, ছাত্র ইউনিয়ন ও সিপিবি নেতা। ফেরদৌস হাসান উজ্জ্বল, আপনাকে দিয়ে শুরু করি। আমাদের আজকের বিষয় যেহেতু রাজনীতিতে স্খলন, এবং গত 2 দিন ধরে যে বিষয়টি সবচাইতে আলোচনায় আছে সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে ইতোমধ্যে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী, এবং একই সঙ্গে এখন তার আসনের সংসদ সদস্য পদটিও থাকবে কিনা সেটি নিয়েও প্রশ্ন সামনে এসেছে। এবং এছাড়াও আমরা দেখছিলাম যে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলকে অবাঞ্ছিত ঘোষণা এবং বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় মিছিল সমাবেশ হয়েছে। আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, এই যে নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার করা হলে এই বিষয়টা নিয়ে আসলে কি মন্তব্য করবেন? একজন রাজনীতিবিদের নিশ্চয়ই তার ব্যক্তিগত আচরণ কেমন হবে সেটি অনেকটাই আসলে তার রাজনৈতিক দায়িত্ব এবং জনসম্পৃক্ততার সাথে আসলে সম্পর্কিত, কি বলবেন? প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আলোচনায় সুযোগ দেওয়ার জন্য। আপনি যে প্রসঙ্গটা এনেছেন, এটা আজকে বাংলাদেশের প্রায় সকল জায়গায় এই আলোচনাটা খুবই জোরে সোরে হচ্ছে, এবং এই আলোচনাটা অধিকাংশ মানুষই নানান অ্যাঙ্গেল থেকে নানানভাবে দেখছে। তবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বিষয়টা যেভাবে দেখি, যে একটা রাজনৈতিক নৈতিকতা বা রাজনৈতিক যে আদর্শ, সেটা রাজনৈতিক যে আচরণ, সেটা তৈরি হয় একটা আদর্শিক জায়গা থেকে, এবং একটা রাজনৈতিক দলের যে আদর্শিক অবস্থান, সেই অবস্থান থেকে আসলে তার কর্মী, তার নেতৃত্ব, তার সংগঠক সকল পর্যায়ে যে নৈতিক আচরণ বা সাংগঠনিক আচরণ, সেগুলো আসলে তৈরি হয়। তো জামাতের একজন এমপি, যার বিরুদ্ধে ইতিমধ্যেই নানান অ্যাঙ্গেল থেকে এই আলোচনাগুলো হচ্ছে এবং শোনা যাচ্ছে, বা আপনি বললেন যে তার যে দলীয় পদ বা এমপি হিসেবে তাকে সরিয়ে নেওয়া হচ্ছে, সেটা হতেই পারে। কিন্তু বিষয়টা হলো যে আসলে জামাত রাজনৈতিক দল হিসেবে কতটা আদর্শনিষ্ঠ দল, এবং তার প্রিভিয়াস যে হিস্ট্রি যদি আপনি দেখেন, আমাদের মুক্তিযুদ্ধের কথা যদি আসেন বা তৎপরবর্তী সময়ে তার যে রাজনৈতিক যে আদর্শিক জায়গা, সেই আদর্শিক জায়গায় তো সে একটা যুদ্ধপরাধী দল, সে মুক্তিযুদ্ধের সময় তার কি ভূমিকা, বা পরবর্তী সময়ে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, তখনও কিন্তু আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির বা অন্যান্য মানে তার যে সৈন্যবাহিনী, তারা সেখানে ছাত্রদের উপর কী ধরনের দমন পীড়ন চালিয়েছে, নারীদের উপর কী ধরনের। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। ওই সময় আমার মনে আছে যে একটা
স্বতঃস্ফূর্ত আন্দোলনে সেই সময় বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের শরীরে লাথি পর্যন্ত দিয়েছিল ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা। তো এটা হলো তার রাজনৈতিক মতাদর্শিক জায়গা, যে সে একটা নিপীড়নের পক্ষে অবস্থান নেয়, সে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়, এবং নারীর প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, এবং দেখেন যে গত 2 দিন ধরে যে ঘটনাগুলো ঘটছে, তারা এক এক সময় বিষয়টাকে এক একভাবে ব্যাখ্যা দিচ্ছে। অবশ্যই আমি মনে করি যে ওইখানে যে নারীকে সোশ্যাল মিডিয়া বা যে জায়গাগুলোতে ওপেন করা হচ্ছে, এটা অবশ্যই আমি ব্যক্তিগতভাবে এটার বিরোধিতা করি। কিন্তু ধরেন তাকে যে ধরনের চাকরির একটা প্রলোভন দেখিয়ে, বা তার পরিবারকে এবং তার প্রথম স্ত্রীর মাধ্যমে যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, এটা বাংলাদেশের সকল মানুষই কিন্তু আসলে জিনিসটা বুঝতে পারছে। এটা খুবই লজ্জাজনক, দুঃখজনক, ঘৃণিত কাজ। এবং এটা আমি মনে করি না যে এইটা একটা ঘটনা, কারণ আসলে দল হিসেবে বা মতাদর্শিক জায়গা থেকে আসলে তারা আসলে নিপীড়কের পক্ষে অবস্থান নেয়, স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়। সো এই জায়গা থেকে আমি আসলে জামাতের এই আচরণ বা এইরকম অনেক দল আছে বা বিশেষ করে যারা এই ধরনের ঘটনা বিগত দিনেও আমরা দেখেছি যে তারা এই ধরনের নিপীড়নমূলক একটা অবস্থান নেয়, এবং এটাতে আমি আসলে ব্যক্তিগতভাবে অবাক হইনি তাদের এই আচরণ। এবং এই আচরণ একজন এমপি করেছে এটা আমি মনে করি না। তারা এখন ক্ষমতার অংশীদার। বিগত 19 মাসেও তারা সবচেয়ে বেশি ক্ষমতার চর্চা তারা করেছে, এবং আসলে খোঁজ নিয়ে দেখা উচিত যে তারা কত জায়গায় কত ধরনের এই ধরনের ঘটনা ঘটিয়েছে আর কি। এবং মানুষের উচিত যে এইগুলোর বিরুদ্ধে খুবই দৃঢ় এবং শক্ত অবস্থান নেওয়া। জি জি, অনেক অনেক ধন্যবাদ। ফারুক হাসান, আপনার কাছেও আসবো। ফেরদৌস হাসান উজ্জ্বল যেভাবে বলছিলেন যে নৈতিকতা এবং রাজনৈতিক মতাদর্শের বিষয়গুলো আসলে তুলছিলেন, আপনি আসলে কিভাবে দেখেন? মানে একজন জনপ্রতিনিধির নিশ্চয়ই ব্যক্তিগত আচরণ যদি ক্ষতিগ্রস্ত হয় বা সেটি নিয়ে যদি বিতর্ক হয়, তাহলে তার যে রাজনৈতিক অবস্থানটা আছে সেটি নিয়েও বিতর্ক অবস্থান হবে। আপনার দৃষ্টিতে আসলে বিষয়টাকে কিভাবে আপনি দেখছেন, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24 সম্মানিত দর্শক যারা দেখছেন, আমার 2 সহ আলোচক তাদেরকেও ধন্যবাদ। আসলে দেখেন, প্রথমত এই ঘটনাটি আলোচনা করাটা আমাদের জন্য চরম লেভেলের বিব্রতকর একটা অবস্থা। এই রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে, এই ইস্যুতে কথা বলা, একই সাথে আবার কথা বলতেই হবে বিকজ অফ যিনি এই ইস্যুর সাথে সম্পৃক্ত বা জড়িত তিনি সাধারণ কোনো ব্যক্তি নন, তিনি একজন আইন প্রণেতা। তো সে যেহেতু একজন আইন প্রণেতা, সুতরাং তার প্রত্যেকটি কাজ এবং কর্মের জনগণের উপরে একটা প্রভাব রয়েছে। সেই জায়গা থেকে তার এই কর্ম কিংবা কাণ্ডের উপরে আমাদের কথা বলা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। দেখেন, যখন এই ইস্যুটি ফাঁস হলো বা গণমাধ্যমে আসলো, আমরা গতকালকেই বলেছি যে এই ইস্যুটি নিয়ে ধামাচাপা দেওয়া কিংবা ডাইভার্ট করা কিংবা এটাকে ধরেন যে বিভিন্নভাবে ম্যানিপুলেট করার কোনো সুযোগ নেই, যেহেতু এটা প্রমাণিত সত্য। যদিও এটাকে নানাভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে আমরা দেখেছি। প্রথমে বলা হলো এটা AI, তারপরে বলা হলো দ্বিতীয় স্ত্রী ইত্যাদি। তো যাই হোক, আমরা আসলে একটা জিনিসের অপেক্ষায় ছিলাম। তিনি যেহেতু একটা রাজনৈতিক দলের সদস্য, সেই দল তার ব্যাপারে আসলে কি স্টেটমেন্ট দেয়, কি সিদ্ধান্ত নেয়, দ্যাট ইজ দ্য মেজর কনসার্ন। আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। তো জামাত ইসলামী আজকে তার ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা ইতিমধ্যে গণমাধ্যমে আসছে। দল থেকে তাকে বহিষ্কার করেছে। আমরা জামাত ইসলামকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই যে তারা এরকম একজন চরিত্রহীন ব্যক্তির পক্ষে স্ট্যান্ড নেন নাই। বিগত সময়ে যদি আমি এক্সাম্পলটা এইভাবে টানি, অনেক বড় বড় রাজনৈতিক দলের এমপি কিংবা মন্ত্রী এরকম কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছিলেন, জড়িত ছিলেন। এরকম ঘটনা গণমাধ্যমে আসছে, মিডিয়াতে আসছে, বাট তাদের এমপিত্ব কিন্তু যায় নাই, তাদের দল থেকেও বহিষ্কার করা হয় নাই। এরকম অসংখ্য ঘটনা আপনি কিন্তু আমাদের মিডিয়া জগতে পাবেন। তো সেই জায়গাতে জামাত ইসলামী একটা উদারতা দেখিয়েছেন, নিঃসন্দেহে এটা বলতেই হয়। কারণ এটা ধরেন যে একজন রানিং এমপিকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া, এটা কিন্তু এত সহজেই জিনিসটা হয়ে যাবে ভাববার কোনো কারণ নেই। অবশ্যই এখানে তাদেরকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে অনেক কিছু বিবেচনা করে। সেই সিদ্ধান্তের জায়গা থেকে জামাতকে একটা ধন্যবাদ না দিলে নিজেদের কাছে একটা অকৃতজ্ঞতার মতো একটা অবস্থা তৈরি হয়ে যায়। দ্বিতীয়ত আসেন, তার এমপিত্ব এখন থাকবে কি থাকবে না, এটা নিয়ে একটা আরেক জটিল প্রশ্ন তৈরি হয়েছে। প্রথমত, আমাদের যে এক্সিস্টিং রুলস অ্যান্ড রেগুলেশন, বিশেষ করে আমরা যদি সংবিধানের দিকে তাকাই, তাহলে সংবিধানে এ বিষয়ে 2টো পরিষ্কার আইন রয়েছে। নাম্বার 1, আমাদের 70 অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য যদি তার রাজনৈতিক দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন,
তাহলে অটোমেটিক্যালি তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। তিনি কিন্তু পদত্যাগ করেন নাই, দল তাকে বহিষ্কার করেছে। তার মানে ৭০ অনুচ্ছেদ তার এই জায়গায় কার্যকর না। আরেকটা অনুচ্ছেদ আছে আমাদের ৬৮ এবং ৬৪ 4 ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি যদি নৈতিকভাবে স্খলিত হয়, মানে নৈতিক স্খলন জড়িত কারণে যদি প্রমাণিত হয় যে তিনি নৈতিক স্খলিত, তাহলে তারও ওই পদে থাকার আর নৈতিক কোনো অধিকার থাকে না। এখন এই যে নৈতিক স্খলিত তিনি, এটা আসলে কে নির্ধারণ করবে? ধরুন আমি বলছি যে তিনি নৈতিক স্খলিত, এখন আরেকজন বলছে না তিনি নৈতিক স্খলিত না, কারণ আমার কথা তো আর মানদণ্ড না। তাহলে এই মানদণ্ড নির্ধারণ করবে কে? নির্ধারণ করবে আদালত। এই জন্য এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একমাত্র এখতিয়ার আদালতের। মানে আদালত কর্তৃক যদি প্রমাণিত হয় যে তিনি নৈতিক স্খলিত ওই প্রসিডিউর অনুযায়ী, তাহলে তার এমপিত্ব থাকবে না। যেমন এখানে একটা পয়েন্ট আছে 2 বছরের সাজা, এরকম আর বেশ কয়েকটা পয়েন্ট আছে। তো যাই হোক, এখন এই বিষয়টা আসলে চূড়ান্তভাবে নির্বাচন কমিশন এবং আদালতের উপরেই ডিপেন্ড করছে যে তার এমপিত্ব থাকবে কি থাকবে না। তার জন্য আমাদের হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে পারে। আরেকটা পয়েন্ট আছে এখানে, তিনি যদি স্বেচ্ছায় পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন তাহলে একবারে কেল্লাফতে, এখানে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই, অটোমেটিক্যালি তার বাদ। কিন্তু এখন বিষয়টা দেখেন, এই যে একজন পার্লামেন্টারিয়ান যে ঘটনাগুলো ঘটিয়েছে বা যে ঘটনা তিনি ইতিমধ্যে ঘটিয়েছেন এবং দেশব্যাপী তুমুল আলোচনা এবং সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন, এই জিনিসটার মাধ্যমে আমাদের কাছে কিন্তু একটা পরিষ্কার মেসেজ আসলো, পরিষ্কারভাবে, যে অপরাধ আপনি করেছেন, এই অপরাধ আপনি চাইলেও এই আগের মতো গুজব বলে ধামাচাপা দিয়ে কিংবা নানাভাবে ডাইভার্ট করার কোনো সুযোগ পাবেন না। অতীতে এরকম অনেকে ঘটনা ঘটিয়েছে, আবার নানাভাবে ওটাকে ম্যানিপুলেট করেছে, সুতরাং ওই সুযোগটা আর পাবেন না। আরেকটা কারণ দেখেন, এই ঘটনাটা বাংলাদেশে এত আলোচিত হয়েছে, তিনি জামাতের এমপি। তিনি যদি জামাত ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের এমপি হইতেন তাহলে কিন্তু এত আলোচিত হইতো না। কেন বলেন তো? কারণ মানুষজন মনে করে যে আওয়ামী লীগের একটা এমপি বা মন্ত্রীর যখন কোনো একটা স্ক্যান্ডাল বের হয়, মানুষ মনে করে ও তো আওয়ামী লীগ, ও করতেই পারে, এই যে ন্যাচারাল বা নর্মাল একটা ব্যাপার, এরকম একটা অবস্থা। আর যখন এই জামাত, মানুষ মনে করে আর কি, যেহেতু জামাত নিজেও প্রকাশ করে বা প্রচার করার চেষ্টা করে যে আমরা নৈতিকভাবে অন্যদের তুলনায় স্ট্রং, ভালো, সুতরাং সেই জায়গা থেকে মানুষ মনে করে জামাত ইসলাম করে অন্যদের তুলনায় তারা নৈতিকভাবে ভালো, চারিত্রিকভাবে ভালো। তো যেহেতু তারা নিজেরাও বলে এবং জনগণও মনে করে যে অন্যান্য দলগুলোর তুলনায় তারা নৈতিক এবং চারিত্রিকভাবে ভালো, সুতরাং এরকম একটা দলের নেতা যখন এরকম কর্মকাণ্ড করে, এটা টোটালি মানার মতো না, এই জন্য এত আলোচিত হয়েছে। একই সাথে আমি একটা জিনিস যোগ করে শেষ করতে চাই, যে শুধুমাত্র চারিত্রিক যারা স্খলিত চারিত্রিকভাবে, তাদেরকেই পার্লামেন্ট থেকে ধাক্কা দিয়ে বের করলে হবে না। চারিত্রিক এবং আর্থিক, এই দুটো বিষয় বাংলাদেশে সবচাইতে গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি যখন চারিত্রিক এবং আর্থিকভাবে চরিত্রহীন হয়ে পড়ে, তার দ্বারা জনগণের কল্যাণ বিন্দু মাত্র আসবে না। কিন্তু আমরা দেখেছি বিগত পার্লামেন্ট এবং এই বর্তমান পার্লামেন্টেও এই চারিত্রিক বলেন আর্থিক বলেন, দুটো কেলেঙ্কারির লোকের অভাব নেই। আর্থিক কেলেঙ্কারি তো অহরহ এখন। এই আর্থিক কেলেঙ্কারির সাথে যারা জড়িত, বিশেষ করে ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, ঘুষখোর, করাপ্টেড, এই ব্যক্তিগুলোর বিরুদ্ধেও আমাদের সোচ্চার হতে হবে। আর যারা চারিত্রিকভাবে, ইতিমধ্যে এটা তো প্রমাণিত, জামাত ইতিমধ্যে তাকে দল থেকে বের করে দিয়েছেন, হয়তো পার্লামেন্ট থেকেও একটা সুরাহা হয়ে যাবে আশা করি। ভবিষ্যতে এটা একটা মেসেজ, যারা ইতিমধ্যে পার্লামেন্টারিয়ান আছেন তারা প্রত্যেকটা স্টেপ ফেলার আগে 50 বার ভাববেন কার সাথে কথা বলছেন, কিভাবে কথা বলছেন, কোন রুমে বলছেন, হোটেলে না বাসায়, ওই হোটেল আবার কোথায়, মগবাজারে না ওই সোনার গায়ে, এটা কিন্তু ভাবতে হবে। না, কথাটা হাস্যকর হলেও আমরা এটা ফানি ভাবে নিচ্ছি না, ইটস এ সিরিয়াস ম্যাটার আমাদের জন্য। সুতরাং এটা সবাই ভাববেন। এবং পরিশেষে জামাতকে আবার ধন্যবাদ জানাই যে তারা আজকে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য এটা কঠিন ছিল, বাট তারপরেও তারা নিয়েছেন, আমরা এটাই প্রত্যাশা করেছিলাম। অনেক অনেক ধন্যবাদ ফারুক হাসান। রাকিব আল হাসান, আপনার কাছে যেভাবে আমাদের দুই আলোচক বলছিলেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, কিভাবে দেখছেন? যেমন ফারুক হাসান যেটি বলছিলেন যে অন্য দলের হলে হয়তো আলোচনাটা অন্যরকমও হতে পারতো, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। জিনিসটা শুরুতে ছিল এআই, পরবর্তীতে দ্বিতীয় বিবাহ মানে বেআই, আর এখন হচ্ছে বিদায়। তো আমাদের সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আছে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। 5ই আগস্টের পর একটা গুপ্ত বাহিনী, শুধু গুপ্ত থেকে সুপ্তই হয় নাই, প্রকাশ্যে আসেনি। আমরা দেখলাম পরকীয়া, আপত্তিকর ভিডিও, প্রবাসীদের স্ত্রীদের বাসায় বাড়িতে গভীর রাতে হানা। তো এবং কি শুধু তাই না, ধরেন আপনি এখানে অ্যাঙ্করিং করতেছেন যে একটা ওয়েস্টার্ন ড্রেস পরে, আপনি চুল কেন ছেড়ে দিচ্ছেন, আপনি কেন মাথায় কাপড় দিচ্ছেন না, ওড়না পড়তেছেন না, এটা নিয়ে দেখবেন যে বিভিন্ন কন্টেন্টে কমেন্ট। আপনাকে বলতে আমি প্রতীকী অর্থে বোঝাচ্ছি।
তো সেক্ষেত্রে এই যাদের এই জান্নাতের টিকিট বিক্রি করতে গিয়ে শেষ পর্যন্ত ধরা খেলেন, তো ধরা খাওয়ার পরে এখন আজকে এই যে পরিণতি, তো সেটা আসলে দেখুন মানে যারা আসলে ধর্মভিত্তিক রাজনীতি করে এবং যারা মনে করে যে তাদের যে লেবাসটা, এই লেবাসটা আসলে মানুষকে ইহকাল এবং পরকাল দুই জায়গায় শান্তি দিবে, এবং তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জিতবে আবার দাঁড়িপাল্লা, তারপরে রোজা পূজা, মানে নানা ধরনের মানে কুফরি কথা, শিরকি কথাবার্তা যারা বলে আসছে এবং সাধারণ মানুষের ধর্মপ্রাণ মুসল্লিদেরকে তারা যেভাবে বিভ্রান্ত করে আসছে, এবং এটার একটা চূড়ান্ত রেজাল্ট হচ্ছে এটা, এর বাইরে আর কিছুই না। তো এখন এটা জামাত যে আমার সমালোচক ফারুক ভাই 3-4 বার করে ধন্যবাদ দিচ্ছেন, কিন্তু আমি একটা কারণে ধন্যবাদ দিতে পারছি না। কেন আপনাকে বলি না, আমি ডেফিনেটলি হ্যাঁ আমি বলছি অবশ্যই বলছি। ধরেন 12/7 ধরেন জুলাই মাসের, এখন জুলাই মাস চলছে, 12 জুলাই ওদের একটা প্রজ্ঞাপন এসেছে। প্রজ্ঞাপনটা সাইন করেছেন মিয়া গোলাম পরোয়ার, যিনি সেক্রেটারি জেনারেল অফ জামাত ইসলাম, এবং এই মিটিংটা শুরু হয়েছিল যে 26শে জুন থেকে। তার মানে 4-12-16 দিনের মিটিং পরে তাদের কেন্দ্রীয় সুরা সদস্যদের মিটিং হওয়ার পরে একটা প্রজ্ঞাপন বেরিয়েছে। প্রজ্ঞাপনটা আমার কাছে আছে, সেটার মধ্যে লেখা আছে যারা জামাত ইসলামী যারা ধরেন স্কুল কলেজে, গার্লস স্কুল কলেজে পুরুষরা চাকরি করতে পারবে না, বয়েজ স্কুল কলেজে মহিলারা চাকরি করতে পারবে না, এবং তারাই নিজেরা এটার জন্য নিজেরা ইন্টারনালি সিদ্ধান্তটা নিচ্ছেন, নিজেরা ইন্টারনালি এটা আক্রোশের মুখে পড়েছে। তারা বলেছেন যে আপনারা মুখে বলেন যে গণতন্ত্র চান, আপনারা শরিয়া রাষ্ট্র চান না, তাহলে এই সিদ্ধান্ত কেন? কারণ অনেকে তো চাকরি টাকরি চলে যাবে, অনেকের অনেক রেস্ট্রিকশন চলে আসবে। সুতরাং জামাতের এই আচরণের সাথে এই আচরণটা যায় না, এবং এই আচরণটা যে শুধুমাত্র বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আপনি উড়ে দিতে পারেন না। কারণ কি, জামাতের ধরেন আপনার 1 by 1 যদি আপনি লেয়ার দেখেন, আপনার এই তারা জুলাই সনদ নিয়ে খুব মাতামাতি না, জুলাই সনদে যে সাইন করেছে, স্বাক্ষরিত জুলাই সনদ অধ্যাদেশও রয়েছে, সেখানে বলেছে যে আবার তারা 5% নারী আস্তে আস্তে থেকে 15% করবে, একজন সিঙ্গেল নারী ওরা দেয়নি। এই ইলেকশনের আগে জামাতের আমির তারা বলেছেন যে তারা তাদের দলে কখনোই একজন নারী কখনো আমির হতে পারবে না। অথচ বাংলাদেশের কনস্টিটিউশনের 27 নম্বর অনুচ্ছেদে বলা আছে নারী পুরুষের সকল ক্ষেত্রে সমান অধিকার থাকবে। তারপরে এদের প্রত্যেকটা আচরণে দ্বিমুখী, এবং এই দ্বিমুখী আচরণ আপনি একটা কারণে যে আমি খুব ধন্যবাদ দিই, বাবা দিয়ে জামাতকে মাথা উঠে দিব, এটা আজকে এই ঘটনা হওয়ার পরে এই পর্যায়ে এসে আপনি তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছেন, কারণ পুরো দেশব্যাপী এটা শোরগোল হয়ে গেছে। এগুলো একটা সাইড। এবার সেকেন্ড সাইড আমি একটা বলি, এটা হচ্ছে পলিটিক্যাল সাইড। আবার অন্য সাইডটা আমাদের কিন্তু খুব, এটা আমাকে খুব ভাবাচ্ছে আজকে সারাটা দিন। ধরেন এই ঘটনাটা একটু পর্যালোচনা করেন যে মেয়েটার বয়স 16 বছর, একটা 16 বছর বয়সী মেয়ে ফার্স্টে চাকরির জন্য তো গিয়েছিল, ডিএলওটা আমরা দেখলাম, জোর সুপারিশ দেখলাম গ্রিন কালিতে, তো সেখানে দেখলাম মানে একটা তার আর্থিকভাবে সে সচ্ছল না, তা মানে তখন তার কাছে চাকরিটা খুব জরুরি, তার মানে চাকরির বিনিময়ে তাকে তার সম্ভ্রমহানি বা তাকে এই জায়গায় পারমিট করতে হচ্ছে, এটা একটা লজ্জাজনক ব্যবস্থা। এবং জুলাইয়ের পরবর্তী সময় আমরা কিন্তু দীর্ঘদিন থেকে বলে আসতেছিলাম যে আমাদের কর্মক্ষেত্র নারীদের জন্য কেন নিরাপদ নয়। এটা যে কোনো ক্ষেত্রে, আপনি যদি মিডিয়া বলেন, ক্রীড়া ক্ষেত্র বলেন, চিকিৎসা ক্ষেত্র বলেন, ব্যাংকিং ক্ষেত্র বলেন, সব ক্ষেত্রেই এটা কিন্তু একটা নতুন দিক উন্মোচন করলো। তার চেয়ে আরো বড় ডেঞ্জারাস বিষয় দেখেন, যেখানে এত বড় একটা ঘটনার পরও মেয়ে নিজেকেও পরবর্তী বিবৃতি দিতে হয়েছে, মেয়ের বাবাকেও বিবৃতি দিতে হয়েছে, এবং আরো মজার কাহিনী হচ্ছে কি, যে এটা লিকটা করেছে সে হচ্ছে কি মেয়ের মানে মামা, মানে ড্রাইভার, এবং শুধু তাই না, তাদের নাকি টাকা পয়সার লেনদেনে কোনো সমস্যা ছিল কারণ সে নাকি ক্যামেরা ফিট করছে। সুতরাং আপনি দেখেন আমাদের সোসাইটিটাকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি, এবং আমাদের রাষ্ট্র জুলাই পরবর্তী সময় যে আমরা বৈষম্যহীনতার কথা বলি, সেখানে আমরা নারীর জন্য যে নিরাপদ কর্মস্থল এখন তৈরি করতে পারিনি, এটা কিন্তু আমাদেরকে আঙুল তুলিয়ে দেয়। এবং এটা আজকে হয়তো ভাইরাল হওয়ার কারণে এত আলোচনা হচ্ছে, এরকম অসংখ্য হাজার হাজার ঘটনা কিন্তু আমাদের সামনে আসছে না। সুতরাং আমাদের কিন্তু রাষ্ট্রকে এটাকে সিরিয়াসলি ভাবতে হবে। এটা কিন্তু একটা নৈতিক স্মরণ না শুধুমাত্র, এটা আমাদেরকে সোসাইটি যে ভেঙে পড়া, রন্ধ্র রন্ধ্র যে সোসাইটি মানে ভেঙে চুরমার হয়ে যায়, এটা কিন্তু একটা বড় একটা প্রতিফলিত অংশ কিন্তু এখানে উন্মোচিত করলো। আমি মনে করি যে রাষ্ট্র বিচারের বাইরেও রাষ্ট্রের নৈতিক জায়গা থেকে, রাজনৈতিক পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং জায়গা থেকে, আপনি দেখেন জুলাই পরবর্তী সময় আমরা কিন্তু বারবার বলছি, জুলাইয়ে যে পরিমাণ নারীর বা মেয়েদের মানে অংশগ্রহণ ছিল, পরবর্তী কিন্তু সে মেয়েদের অংশগ্রহণ নাই। এবং আপনাকে ডেটা দিয়ে শেষ করি, মানে আমাদের IMF এর যে ডেটা, আমাদের যে কর্মস্থল, আমাদের এখন পুরো শহর অঞ্চলে প্রতি 5 জনের একজন নারী শিক্ষিত হওয়া সত্ত্বেও, যোগ্য হওয়া সত্ত্বেও সে কর্মস্থলে যাচ্ছে না। এবং আমাদের 2021 সালে 16 সালে এই ডেটা ছিল 32% টোটাল, এখন এটা 25% চলে আসছে। এবং আমাদের টোটাল যে ইকোনমিকের উপর একটা বার্ডেন তৈরি করছে এই নারী কর্মস্থল নিরাপদ না হওয়ার কারণে। এবং আমরা দেখবেন কিছুদিন পর পরে আমাদের আন্দোলন আসে কর্মস্থল নিরাপত্তা চাই। তো সুতরাং এটা কিন্তু মানে পলিটিক্যাল ল্যান্সের বাইরেও সোসাইটি ভাবে একটা বড় অ্যাঙ্গেলে দেখার একটা বড় সুযোগ তৈরি হয়েছে আমাদের। অনেক অনেক ধন্যবাদ। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। যাব আলোচনায় ফেরদৌস আহমেদ উজ্জ্বল, আপনার কাছে আসবো।
আমরা দেখছিলাম যে বিভিন্ন সময় রিসেন্টলি এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইনিয়ে বিনিয়ে ফ্যাসিবাদকে প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে, এরকম মন্তব্য আসলে ভরহামেশাই করছেন রাজনৈতিক দলের নেতারা। আপনার কাছে এটা কি মনে হয়, মানে কারা প্রাসঙ্গিক করার চেষ্টা করছে, বা প্রাসঙ্গিক বলতে আসলে তারা কি বোঝাচ্ছে, বা একটা বড় রাজনৈতিক দলকে আসলে শুধু নিষেধাজ্ঞা দিয়ে জনজীবন থেকে সরিয়ে রাখা যায় কিনা, কি বলবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে এই জুলাই মাস চলছে, জুলাই আন্দোলন, এবং এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে দুঃশাসন বা অপশাসন যেটাই বলি না কেন সেটার একটা পতন হয়েছে। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন একটা সরকার যারা বিগত 19 মাস দায়িত্ব পালন করেছে, এবং তার ধারাবাহিকতায় আমরা একটা নির্বাচন দেখেছি, এবং যে নির্বাচনে যে পতিত যে সরকার আওয়ামী লীগ তারা কিন্তু অংশগ্রহণ করার সুযোগ পায়নি। এখন ইনিয়ে বিনিয়ে ফেসিবাদকে প্রাসঙ্গিক করা হচ্ছে, এটা দিয়ে আসলে কারা আসলে কি বোঝায় এই বিষয়টা আসলে পরিষ্কার না। বাংলাদেশের রাজনীতিতে নানান সময়ে নানান ধরনের উত্থান পতন, ঘাত প্রতিঘাত আমরা লক্ষ্য করেছি। মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে, মুক্তিযুদ্ধের আগে পরে পুরো সময়টাই আমরা দেখেছি। এবং বিগত সরকারের যে 17 বছরের যে একটা অপশাসন, একটা অগণতান্ত্রিক যে ব্যবস্থা বা কার্যক্রম, সেই কার্যক্রমের ধারাবাহিকতাই কিন্তু আসলে জুলাই আন্দোলন হয়েছিল। যদিও জুলাই আন্দোলনের স্টেক নিয়ে এখন অনেক ধরনের মানে আলোচনা, স্টেকটা হলো স্টেক হয়ে গেছে আর কি, খাবার টেবিলের। তো এবং গত 19 মাসে আমরা দেখেছি যে এই জুলাই আন্দোলনের যে ফসল আসলে মানুষের পক্ষে যাওয়ার কথা ছিল, জনগণের পক্ষে যাওয়ার কথা ছিল, জনগণের যে সংকটের জায়গাগুলো ছিল সেগুলো আসলে পরিবর্তন হওয়ার কথা ছিল, সেগুলো কি হয়েছে? আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ নিয়ে, আমাদের সংবিধান নিয়ে, নানান প্রসঙ্গ নিয়ে এই পুরো 19 মাস সময়টা তারা যেভাবে কাটিয়েছে, এবং সব সময় মুক্তিযুদ্ধকে তারা প্রশ্নবিদ্ধ করেছে, সব সময় তারা আমাদের স্বাধীনতার সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের স্বাধীনতার যে স্মারক সেই জায়গাগুলোতে আঘাত করেছে। তারা শুধু আওয়ামী লীগকে আঘাত করেছে, তারা শুধু আওয়ামী লীগের যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে আঘাত করেছে তাই নয়, আমাদের মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগের সম্পত্তি না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের অবশ্যই একটা অংশীদার, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের অবশ্যই অবশ্যই নেতা, এটা মানতে হবে, এবং এটা কেউ অস্বীকার করার আসলে জায়গা নাই। কিন্তু এই আওয়ামী লীগের অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে যে নতুন একটা সময় এসে দাঁড়ালাম, সেই সময় আসলে আমরা কি পেলাম, বা এই 19 মাসে আমাদের অর্জনের জায়গাগুলো কি? তাহলে ফ্যাসিবাদ প্রাসঙ্গিক করা হচ্ছে কিনা, এই ফ্যাসিবাদের যে সংকটের জায়গাগুলো ছিল সেই সংকটের জায়গাগুলো কি আসলে অ্যাড্রেস করা হচ্ছে? যেমন আওয়ামী লীগ গণতন্ত্রের ধারায় ছিল না, তাহলে একটা ভোট হয়েছে, আমরা কি গণতান্ত্রিক ধারায় আসছি? সেটা যদি হয় সেটা ইমপ্লিমেন্ট আমরা দেখতে চাই। আওয়ামী লীগ সেখানে দুর্নীতি লুটপাট করেছে, গত 19 মাস থেকে শুরু করে এই সরকার আসলে খুবই অল্প সময়, এই সরকারের যথোপযুক্ত সমালোচনা করার সময় আসলে আমার মনে হয় যে সামনে আসবে। তো এই 19 মাসে কি আমরা দেখেছি যে দেশের কৃষকরা ফসলের ন্যায্য মজুরির মূল্য পাচ্ছে, শ্রমিকরা মজুরি পাচ্ছে, বা আমাদের যে ন্যূনতম গণতান্ত্রিক যে পরিবেশ সেই পরিবেশ সংরক্ষিত হয়েছে? সেটা হয় নাই। অতএব এখানে ফ্যাসিবাদকে কারা কিভাবে প্রাসঙ্গিক করছে, এরা যারা বলছে তারা বলতে পারবে। তবে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তারা যে কৃতকর্ম করেছে সেটার অবশ্যই বিচার হতে হবে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু দেশ থেকে ভ্যানিশ হয়ে যায় নাই। হয়তো দল হিসেবে তার কার্যক্রম স্থগিত আছে, নিষিদ্ধ আছে, যাই কিছু বলেন না কেন, আপনি একটা খুন করলে সেটার বিচার হতে হবে। অনেক অনেক ধন্যবাদ। ফারুক হাসান, আপনার কাছে আসবো। আমরা দেখছিলাম যে কিছুদিন ধরেই পলাতক শেখ হাসিনা তিনি বারবারই বলছেন যে দেশে ফেরার ঝুঁকি তিনি জানেন, কিন্তু তিনি ঝুঁকি জেনেও ফিরতে বদ্ধপরিকর। এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই, কি মনে করেন আদৌ কি এটা সম্ভব কিনা, নাকি শুধুই স্রেফ রাজনৈতিক? ধন্যবাদ আপনাকে। ফেরদৌস ভাইয়ের কয়েকটা কথায় উত্তর দেই। প্রথমত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের কোনো অর্জন নেই, বা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই যে প্রায়
2 বছরের অধিক সময় ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, আমাদের অর্জনের খাতা একবারই শূন্য বা জিরো, এটা বলার কোনো সুযোগ নেই। আমরা মনে করি এই জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন আজকের এই সরকার, এই নির্বাচন এবং ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ। আমি শেষ করি প্লিজ। এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আমরা যদি মনে করে থাকি যে আমাদের এই গণঅভ্যুত্থানের পরে 6 মাসের মধ্যে আমরা নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করে ফেলবো বা 1 বছরের মধ্যে, বিষয়টা তেমন না। গণঅভ্যুত্থানের দুটো ফেজ থাকে, একটা হচ্ছে গণঅভ্যুত্থানের যে চূড়ান্ত গোল, সেই গোল অর্জন, তারপর সেটাকে রিবিল্ড, সংস্কার বলেন বা বিনির্মাণ বলেন, নতুন করে গড়া বলেন, যেটাই বলেন না কেন। মানে আমাদের প্রথম গোলটা কিন্তু আমরা অর্জন করেছি যে কোনো মূল্যে আমাদের এই গণঅভ্যুত্থানকে সফল করতে হবে, মানে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে। এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি আমরা। এর পরের ফেজটাকে রিবিল্ড করা, বাংলাদেশটাকে নতুন করে বিনির্মাণ করা। হ্যাঁ, এই নতুন করে বিনির্মাণের জায়গায় এখানে যেহেতু একটা দেনা পাওনা, চাওয়া পাওয়া ইত্যাদির একটা ব্যাপার ইতিমধ্যে আমাদের সামনে দাঁড়িয়েছে, সুতরাং এখানে ধরেন যে ভাগ বাটোয়ারা অনেক কিছু আসবে। আজকে ধরেন বিগত সময়ে অনেক আন্দোলন হয়েছে না, এই আন্দোলনগুলো যদি সফল হইতো তাহলে ওই আন্দোলনগুলোর পরেও দেখতেন যে এই যে চাওয়া পাওয়ার বিষয়গুলো নিয়ে অনেক কেওয়াস হতো, বিভক্ত হতো। যেহেতু ওই আন্দোলনগুলো সফল হয় নাই, এই জন্য দায় আমরা আর কেউ নিতে চাই না, বিভক্তিও নেই আমাদের মধ্যে, কথাও নেই, আলোচনাও নেই। এই যে 28শে অক্টোবরের আন্দোলন, এর আগে 13 সালের আন্দোলন বা ইত্যাদি, এই আন্দোলন নিয়ে কোনো আলোচনা আছে নাই কেন? বিকজ অফ ওই আন্দোলনগুলো সফল হয় নাই। এটা যেহেতু সফল হয়ে গেছে, দ্যাট মিনস যেখানেই সফলতা সেখানেই কৃতিত্ব নিয়ে একটা আলোচনা থাকবেই। এটা গেলে একটা ম্যাটার। দ্বিতীয়ত দেখেন, আমার ভাই বলেন যে মুক্তিযুদ্ধকে এই আন্দোলনে কটাক্ষ করা হচ্ছে, ইটস এ অ্যাবসলিউটলি রং মেসেজ। এই আন্দোলনে মুক্তিযুদ্ধকে কোনোভাবেই কটাক্ষ করা হয় নাই, বরং মহান মুক্তিযুদ্ধকে সামনে রেখে এই আন্দোলন আমরা করেছি। এবং আমরা বলেছি যে মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব, এই মহান মুক্তিযুদ্ধ আমাদেরকে একটা রাষ্ট্র দিয়েছে, একটা দেশ দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, ভূখণ্ড দিয়েছে। মুক্তিযুদ্ধের সাথে আমরা কোনোভাবে আপোষ করতে পারি না। এখন আমি প্রশ্ন করতে পারি যে মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছিল না 71 পরবর্তী সময়ে? হয়েছে। তাহলে ওই যে কতিপয় ব্যক্তি যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে লাভবান হলো, তাদের কারণে কি আপনি মুক্তিযুদ্ধকে কটাক্ষ করতে পারেন? সুযোগ আছে? নেই, পারবেন না। ঠিক একইভাবে 24-এর আন্দোলনকে কেন্দ্র করেও অনেকে লাভবান হয়েছে, কেউ কোটিপতি হয়েছে, কেউ গাড়ি বাড়ির মালিক হয়েছে। তার মানে নয় যে ওই 2-4 জনের কারণে আপনি এই গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করবেন, গণঅভ্যুত্থানের গায়ে কালি মালিক, কোনো সুযোগ নেই। এটা আমাদের পবিত্র অর্জন। হ্যাঁ, যারা অপকর্ম করেছে আপনি স্পেসিফিক বলেন অমুক অমুক সমন্বয়ক, নেতা, খেতা, তারা এই যে কোটিপতি হয়েছে বলেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্র আছে, আইন আছে, প্রতিষ্ঠান আছে, ব্যবস্থা নিক, আমরা চাই ব্যবস্থা নিতে হবে। কিন্তু এই যে একটা রেটরিক দাঁড় করানো, এই রেটরিকটা দাঁড় করানোর মধ্য দিয়ে ওই পতিত ফ্যাসিবাদকে আবার রাজনীতির মাঠে জীবন্ত করে রাখা একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এটা সুযোগ আমরা দেব না। পরিষ্কার কথা। অনেক অনেক ধন্যবাদ। রাকিব আল হাসান, আপনার কাছেও আসবো। কিভাবে দেখেন আসলে এগুলো কি স্রেফ রাজনৈতিক বক্তব্য কিনা? কোনগুলা? যে এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, শেখ হাসিনা বারবার বলছিলেন যে ঝুঁকি জানা সত্ত্বেও তিনি আসলে দেশে আসবেন, বা আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছে, কি বলবেন? দেখুন, আমি যেটা মনে করি 5ই আগস্টের পরে শেখ হাসিনা যদি এখানে গ্রেপ্তার হতেন বা নিজে আত্মসমর্পণ করতেন তার আগে, বা শেখ হাসিনা যদি মারা যেতেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতিটা জীবন্ত থাকতো। এখন আওয়ামী লীগের টোটাল রাজনীতিটা আমি মনে করি যে 2018 সালের 30 ডিসেম্বর এটা নিহত হয়েছে, এবং এটা কফিনের শেষ প্যারেগ হচ্ছে এই 36 জুলাই, যার পরিণতিটা এনেছে 5ই আগস্ট। এখন শেখ হাসিনা দেখুন 2 বছরেও তো সে মানে তার এখানে তো রাজনীতি নাই, তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করার একটা ব্যাপার রয়েছে, এবং তার ইন্টারনাল নেতৃত্বের একটা শূন্যতা রয়েছে। দেখেন, শেখ হাসিনা অনেক পরাক্রমশালী ছিল, কিন্তু সে কিন্তু তার নেতৃত্ব তৈরি করে দিয়ে যেতে পারেনি। এখন এই সংকটের কারণে দেখবেন সে মনে করে যে সে যদি দেশে ফেরার ঘোষণা দেয় তাহলে তার নেতাকর্মী খুব চাঙ্গা হয়, তার রাজনীতিটা খুব উজ্জীবিত হয়। কিন্তু বাস্তবতা কি বলে? বাস্তবতা বলেছে শেখ হাসিনা ফেরার আমি কোনো 0.1% আমি কোনো সম্ভাবনা দেখি না। এটা জাস্ট একটা মানে স্রেফ রাজনীতিক একটা হুমকি দামকি। আর শেখ হাসিনা যদি ফিরতে চায়, শেখ হাসিনা বাংলাদেশের এরিয়াতে ঢুকলে সাথে সাথে সে অ্যারেস্ট হবে, কারণ সে পলাতক ফাঁসির ফেরারে আসামি। তো এই বিষয় নিয়ে কথা বলার কোনো আর কিছু নাই। আর সেকেন্ড কথা হচ্ছে কি, প্রাসঙ্গিকতা বিষয়ে আপনি কথা বলছেন। দেখুন, ওই ফারুক ভাই খুব সুন্দরভাবে আনসার দিয়েছেন, এটা আমি ওনার সাথে খুব এগ্রি করি এবং খুব ভালোভাবে আনসারটা দিয়েছেন। আমি একটু যোগ করি, ধরেন 71-এর স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল, ডেফিনেটলি শেখ মুজিব অভিসংবাদিত, এটা আমি কোনো অস্বীকার করি না। কিন্তু বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশ রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা, মানে যা যা আছে গণতান্ত্রিক পরিবেশ সবকিছু মিলায়, এটা প্রথম হত্যাকারী কে? প্রথম হত্যাকারী তো শেখ মুজিবে। কারণ 73 নির্বাচন হতে, বাকশাল হতে যা যা আছে সবকিছু। তার মানে কি আমি কি বলবো যে 71 বিতা ছিল? আপনি 71 পরে 74-তে দেশে দুর্ভিক্ষ হয়েছিল, তার মানে কি মানুষকে প্রশ্ন করার সুযোগ আছে যে আমি 71 আগে ভালো ছিলাম, এগুলো 71 ভুল করেছি? কোনো সুযোগ নাই। এখন হচ্ছে ধরেন জুলাই আন্দোলনটা মানুষ বাংলাদেশকে সিঙ্গাপুর বানায় ফেলবে, লস অ্যাঞ্জেলেস বানায় ফেলবে, এই আকাঙ্ক্ষাকে জুলাই আন্দোলন করে নাই, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন আমরা ওই যে বলছে কিছু মানুষজন এটাকে এমনভাবে ফ্রেমিং করে, আর আগে তো ভালো ছিলাম, আরে শেখ হাসিনার আমল তো ভালো ছিল, পদ্মা সেতু দেখছি, মেট্রো রেল দেখছি,
তারা আসলে ভালো ছিল। তারা ভালো ছিল, রাইট, তারা ভালো আমরা ছিল। ছিলাম না, জনগণ ছিল না, রাইট। এই জায়গা থেকে তারা এই জিনিসটাকে এমন ভাবে কোডিং করে এটা আসলে কি আওয়ামী লীগকে প্রাসঙ্গিকতা মনে করে। কারণ তারা কিন্তু যারা এগুলো বলে তারা কিন্তু একবার বলে না যে আওয়ামী লীগ কেন ক্ষমা চাচ্ছে না, আওয়ামী লীগের কেন বিচার হচ্ছে না, আওয়ামী লীগের বিচারটাকে তাদের হজর করে, তাদের মুখে আপনি কোনোদিন এগুলো শুনবেন না। তারা কিন্তু ইনাইবে না মানে কিভাবে জুলাইকে কলঙ্কিত করা যায়, ডক্টর মুখে মুখে একই কথা, ডক্টর ইউনূস বাটপার দিয়ে কথা শুরু করে। ডক্টর ইউনূসের সমালোচনা আমরা সবচেয়ে বেশি করছি, কিন্তু সে জায়গা থেকে ওদের কথা একটাই যে ডক্টর ইউনূস বাটপার। কি বাটপারি করছে এগুলো বলেন, আর শেখ হাসিনা বাটপার, সে তার বাটপারিটা কম্পারিজন করেন, সেগুলো করবে না, শুরুই করো ডক্টর ইউনূস বাটপার। সুতরাং আমরা এদের পাতা আমরা পা দিতে চাই না। আমাদের কথা হচ্ছে কি, ধরেন আমরা এখন একটা ডেমোক্রেটিক সোসাইটি পেয়েছি, এখানে কারো জবান আটকে রাখে না, আমার আপনার এখানে কারো জবান আটকে রাখে না, সবাই যে যার কথা বলুক, প্রাইম মিনিস্টারের সমালোচনা করুক, মন্ত্রীদের সমালোচনা করুক, আমার সমালোচনা করেন, ওনার সমালোচনা করেন, আপনার সমালোচনা করেন, কোনো না, আমরা এই পরিবেশটা দেখতে চাই না। হ্যাঁ, আপনাকে গুম করবে না, আপনাকে কেউ এখান থেকে বের হওয়ার পর কেউ সাদা গাড়ি থেকে তুলে নেবে না। সেই বাংলাদেশটা আমরা চাইছি, এটাই মূল স্পিরিট। এবং লাস্ট 10 সেকেন্ড শেষ করি, সেটা হচ্ছে ধরেন আমরা সব একদিন আমরা পাবো না, আর আমাদের সব আকাঙ্ক্ষাও ধরেন আপনি 2 মাস 3 মাস পরেও আপনি মানে A+ পাবেন না, 80 পেলেও A+, 100 পেলেও A+। কিন্তু আমরা মনে করি যে সরকার 5 মার্ক উত্তীর্ণ করেছে, মানে বিগত সরকার একটা মানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং স্মুথ পাওয়ার ট্রানজিশনের মাধ্যমে, এবং আমাদের রিবিল্ডের প্রক্রিয়াটা এটা রাতারাতি হবে না। আমাদের অনেক আকাঙ্ক্ষা থাকবে, মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকবে, স্বাভাবিক এই ধরনের পরিস্থিতির মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকে। কিন্তু আমরা মনে করি যে প্রত্যাশা পূরণের জন্য আমাদের যে বেসিক স্ট্রাকচার সেটা কাঠামো ঠিক করলে আমরা আস্তে ধীরে আমরা এগিয়ে যাবো। অনেক ধন্যবাদ। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। যাব আলোচনায়। রাকিব আল হাসান, আমরা দেখছিলাম যে সরকারের প্রথম 6 মাস পূর্তি উপলক্ষে বা সামনে রেখে আগস্ট মাসের দিকে মন্ত্রিসভার একটা রদবদল হতে পারে, এরকম একটা গুঞ্জন আমরা শুনেছি, এবং গতকালকেও জাহিদুর রহমান যেমন বলছিলেন যে হলেও হতে পারে। আসলে সেটি সরকারের আসলে এটি নিয়ে কি করা উচিত বা কি হবে বলে আসলে দেখুন, আপনাকে আবার ধন্যবাদ। যেটা প্রধানমন্ত্রী শাসিত সরকারে, মানে যেখানে পার্লামেন্টারিয়ান গভর্নমেন্ট, তো সেখানে আসলে প্রধানমন্ত্রী এগুলো সবচেয়ে বড় ডিসিশন মেকার, এবং এটা খুব একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। পৃথিবীর অনেক দেশেই দেখেছি, বাংলাদেশেও খুব বেশি না হলেও বাংলাদেশে সাধারণত আমরা দেখি যে কেউ খুব বিতর্কিত হলে তখন তাকে সরিয়ে দেওয়া হয়, হ্যাঁ, মন্ত্রণালয় চেঞ্জ করে দেওয়া হয়। আর আমরা মনে করি যে এই সরকার আসার পর থেকে তারা কিন্তু শুরু থেকে বলছিল যে আমরা কিন্তু 6 মাস এখানে কারো জায়গাটা ফিক্সড না, 6 মাস এটা পর্যালোচনা করে পরবর্তী সময় বিভিন্ন মন্ত্রণালয়ের রদবদল হতে পারে। তো এটা একটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া, খুবই ন্যাচারাল প্রক্রিয়া, এবং এটা হলে কি মানে কাজের গতিশীলতা বাড়ে। এবং হয় কি, মানে আমাদের দেশে যেটা প্রবণতা রয়েছে যে একবার এক চেয়ারে বসলে মনে করে যেটা আজীবন চিরস্থায়ী বন্দোবস্তের মতো, তো এই রেটরিকটা বা এই ধারণাটাও ভাঙাটা জরুরি। তো সেক্ষেত্রে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সহকারে, এবং আমরা বিভিন্ন পত্রপত্রিকা আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রিপোর্টে পাই যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সরকারের মহল এগুলা মানে অবজার্ভ করতেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে রিপোর্ট করতেছে। তো এটা হলে ভালো হবে, কারণ হচ্ছে কি, ধরেন আমরা এটা দেখতে পাচ্ছি যে অনেক মন্ত্রণালয় খুব ফাংশনিং না, এবং অনেক মন্ত্রীকে আমরা তারা আসলে মানে ডেমোক্রেটিক যে স্পিরিটটা বা জুলাই যে স্পিরিটটা সেটাও তারা ধারণ করতে পারছে না, এবং তাদের কাজের পারফরমেন্স খুবই বিলো অ্যাভারেজ, এবং তারা মানে যুগের সাথে তাল মিলিয়ে পাসটা সে অ্যাচিভ করতে পারছে না। বিশেষ করে বিএনপি সরকার যেহেতু 20 বছরের ক্ষমতা ছিল, অনেকে এখনো সেই 2001 থেকে 6 মানে সেই যুগে পড়ে আছে। তো এক্ষেত্রে আমি মনে করি যে এদেরকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়াটাও জরুরি, এবং একই সাথে সরকারের যেখানে যেখানে ব্যর্থতা রয়েছে সে তাদেরকেও এখানে গতিশীলতা আনার জন্য সরকার যেটা করার জন্য এটা খুব ভালো প্রসেস, এবং এটাকে একটা সাধুবাদ দেওয়া উচিত। এবং একই সাথে যারা বিতর্কিত একই কাণ্ড, মানে এই ধরনের বিতর্কিত না হলেও অন্য লেভেলে যারা বিতর্কিত বিভিন্ন ব্যাপার কথাবার্তা বলে, এদেরকে আমি মনে করি যে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ। ফারুক হাসান, আপনার কাছে যেই আমরা দেখছিলাম যে গত 3 দিন আগে সরকার গঠনের 5 মাস পর যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক একটি বৈঠক হলো। আপনারাও ছিলেন সেখানে, যেহেতু আপনারা আসলে জনগণের জন্যই রাজনীতি করেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে মূলত কি প্রত্যাশা করলেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে ওই মিটিংটা কোনো চাওয়া পাওয়া বা প্রত্যাশা কেন্দ্রিক ছিল না, যেহেতু আমরা বিগত 22 সাল থেকে বিএনপি সহ যুগপৎ আন্দোলনে প্রায় 42টি রাজনৈতিক দল ছিলাম, একসাথে আন্দোলন সংগ্রাম করেছি প্রায় 3-4 বছর। তো নির্বাচন হওয়ার পরে, সরকার গঠনের পরে মাননীয় প্রধানমন্ত্রী 5 মাসে আমাদের সাথে বসার হয়তো সময় পান নাই। তো উনি আমাদের নৈশভোজের দাওয়াত দিয়েছিলেন, আমরা তার ডাকে সারা দিয়ে নৈশভোজে অংশগ্রহণ করেছি। সেখানে ভালো মন্দ খানাপিনা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং আমরা আলহামদুলিল্লাহ পাঠ করলাম যে স্বাস্থ্য থেকে পতিত ফ্যাসিবাদের প্রধানমন্ত্রী 1 বছরে 35 কোটি টাকা খেয়েছেন, আর আমরা 200 টাকার আমরা ডিনার খেয়েছি আর কি। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা তো 150 টাকার লাঞ্চ এবং ডিনার করেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন, তা আজকে কি বাড়ানো হয়েছে কিনা? তোমাদের জন্য বাড়ানো হয়েছে কিছু। তো যাই হোক, তো এটাও আলহামদুলিল্লাহ, যেটা কিন্তু একটা পরিবর্তন। আপনি 10,000 টাকা দিয়ে ওই বুফেতে খেলেও যা, আর 150 কিংবা 200 টাকা দিয়ে খেলেও কিন্তু তা পেট তো মানুষের একই, এটা তো পরিবর্তন হয় না। তো দেশ ও জাতির কল্যাণে কাজ করতে গেলে এই বিষয়গুলো অবশ্যই আমাদের ভাবতে হবে। দ্বিতীয়ত, এই মিটিংয়ে ধরেন যে আমরা যারা বক্তব্য রেখেছি, মানে প্রায় 7-8 জন বক্তব্য রেখেছিল বিভিন্ন রাজনৈতিক দলের। তো দীর্ঘদিন ধরে কিছু মান অভিমান, চাপা ক্ষোভ এটা তো থাকবেই, যেহেতু বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করেছি এবং বিএনপির
ওই সময়ের যে অঙ্গীকার, যে কমিটমেন্ট, বিশেষ করে বিএনপি ওই সময় বলেছিল যে আমরা আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে আমরা আপনাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব, নির্বাচিত হোক কিংবা না হোক, জি। নির্বাচনে অংশগ্রহণ করুক কিংবা না করুক, সবাইকে নিয়ে। বাট নির্বাচন পরবর্তী সময় এখন পর্যন্ত জাতীয় সরকার কিন্তু বিএনপি গঠন করে নাই, বা যে সরকারটি ইতিমধ্যে রয়েছে এটাকে জাতীয় সরকার বলারও সুযোগ নেই। ওখানে ওই কমরেড সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, তিনি আরো একটা উদাহরণ সামনে টেনে বিএনপির যে নির্বাচনের আগের আচরণ এবং পরবর্তী আচরণের মধ্যে যে মিল নেই সেটাও তুলে ধরেছেন। তিনি এক্সাম্পল এভাবে দিয়েছেন যে জামাত ইসলাম তারা সংরক্ষিত নারী আসনের 12টি পেয়েছিল, সেই 12টি থেকে তারা তাদের জোট সঙ্গীদের 4টি আসন ছেড়ে দিয়েছে, 4টি। আর বিএনপি সেখানে 36টা আসন পাওয়া সত্ত্বেও একটা আসনও তার জোট সঙ্গীতে দিতে পারে নাই। এই যে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসকের হাজার হাজার পদে ইতিমধ্যে রাজনৈতিকভাবে পদায়ন করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, বাট জোট সঙ্গী বলেন বা ওই আন্দোলন সংগ্রামের সঙ্গী বলেন কাউকেই কিন্তু এই জায়গাগুলোতে এখনো পদায়ন করা হয় নাই। তো এগুলো তাদের মানে জোট সঙ্গীদের জন্য কিছুটা অপমানজনক কিংবা ধরেন যে লজ্জাজনকও বটে। তো সেই জায়গা থেকে মানে তারা বলেছে আর কি যে আমরা যদি মনে করি, মানে সরকার যদি মনে করে যে আমাদের বন্ধু দরকার, আমরা সবাইকে নিয়ে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ সরকার করতে চাই, পরিচালনায় শহীদদের পরামর্শ সরকার নেবে কিনা? চাওয়া পাওয়া বলতে আমাকে বা আপনাকে কালকে পদ দিতে হবে সেটা এমন না, মানে এই যে একটা প্রাপ্য অনার, মানে সম্মান। অনেক সময় দেখবেন যে কোনো ইস্যুতে পরামর্শ নেওয়া যেতে পারে। অফকোর্স এই পরামর্শের জায়গাটাতে সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের একটা চরম লেভেলের দূরত্ব তৈরি হয়েছে। সেটাকে এই পরামর্শ তারা নিয়মিত করে, হ্যাঁ, এই জিনিসগুলো অনেকে ভালো সেটটা পাবেন আপনি। না, আমি চাওয়া পাওয়ার জায়গায় আমিও আমি চাই আপনি ভালো সেটটা পাবেন। অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় ন্যায্য কথা বলি। আমি 30 সেকেন্ড শেষ করি। আমি ধরেন যে ওই সরকারের কোনো কিছু পাওয়ার জন্য সরকারকে মানে উলঙ্গ ভাবে আমি ধরেন যে অনেকেই করে এটা না? এটা আমি করব না। অনেকেই করে। আমার কথা হচ্ছে আমি সরকারের ভালো কাজের পক্ষে আছি, আর সরকার যদি জনগণ বিরোধী সিদ্ধান্ত আমি অফকোর্স সমালোচনা করব। জি, ফেরদৌস আহমেদ উজ্জ্বল, একেবারে শেষ করবো আপনাকে দিয়ে ছোট করে, যে সরকারের ব্যর্থতায় দেশ ভীতির জনপদে পরিণত হয়েছে, সিপিবির সভাপতি, আপনাদের সভাপতি বলছিলেন, একটু মন্তব্য শুনতে চাই একেবারে ছোট করে। সরকারের ব্যর্থতা বলতে এখানে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাই বোধহয় বলেছেন। জি। প্রসঙ্গটাই বলা হয়েছে। আপনারা দেখেছেন যে বিগত যে স্বৈর শাসন এবং তৎপরবর্তী যে জুলাই আন্দোলন এবং তার পরবর্তী সময়ে আমি আগে এই আলোচনা করেছিলাম যে 19 মাসের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স, আলটিমেটলি সেই পারফরমেন্সের একটা প্রভাব। কারণ সেই সময়ে আমরা দেখেছি যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর রকম অবনতি, এবং যে কোনো জায়গায় মব বা এই সন্ত্রাস, চাঁদাবাজি বা কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ নাই, পুলিশ ইনএক্টিভ। এবং এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে এই নির্বাচনের পরবর্তী সময়ে সরকার যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খুব স্ট্রিক্টলি, সেটা মানে একদম গলাচেপে ধরা যেটা বলে আর কি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত দিনে যে স্বরূপ ছিল সেই স্বরূপ যেন এটা পুনর্বহাল কোনোভাবে যেন না হয় সেটা। কিন্তু সেই জায়গায় আসলে কিন্তু স্পষ্টতই একটা ব্যর্থতার মধ্যে কিন্তু আসলে দেখা যাচ্ছে আর কি। এবং সেই জায়গা থেকে আসলে আমাদের সভাপতি আজকে এক সমাবেশে এটা বলেছে, অবশ্যই এই আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন প্রয়োজন। সরকার তার যে সদিচ্ছা, সেই সদিচ্ছার মানে প্রভাবটা আসলে দেখা যাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় যে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে স্টুডিওতে আসবার জন্য। দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশ, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।